আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্রের এই ক্লাসটি তোমাদের পাঠ্য বইয়ের ইউনিট 6 থেকে নেওয়া, আর এটি লেসন হচ্ছে 1 পার্ট বি। ইংরেজি প্রথম পত্রের জন্য বর্তমানে 100 নম্বর বরাদ্দ, যেটা তোমাদের পূর্বে 150 নম্বর ছিল। 150 নম্বরকে রিডিউস করে এখন 100-তে আনা হয়েছে। তোমাদের অবশ্যই মানবন্টনটি জানা আছে যে 4টি অংশ বিভক্ত থাকবে তোমাদের প্রশ্নটি 100 নম্বরের জন্য। সিন অংশে থাকবে 20 নম্বর, আনসিনে থাকবে 25, গ্রামার সেকশন থাকবে 25 এবং রাইটিং পার্ট হবে 30। সিনের মধ্যে তোমার প্রথম দুটি প্রশ্ন এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেন, এতে হচ্ছে 15 নম্বর। আর একটা ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ থাকে, যেটা তোমাদের ট্যাক্স রিলেটেড, ট্যাক্স বই থেকে দেওয়া থাকবে, কিন্তু এই সিন থেকে নয়, ভিন্ন আরেকটা সিন থেকে হয়তো প্রশ্নটা আসবে, শূন্যস্থান পূরণ, যেখানে 5 নম্বর থাকবে, এর জন্য হচ্ছে 20 নম্বর। আর আনসিনের যে 25 নম্বর হচ্ছে, আনসিনের প্রথম 4 এবং 5 নম্বর প্রশ্নটি তোমাদের একটা আনসিন অনুচ্ছেদ থেকে দেওয়া থাকবে, যেটি তোমার আনকমন থাকে সাধারণত। এটা তোমার পাঠ্য বই থেকে কমন পড়বে না, আনসিন মানে অদেখা, অজানা ইত্যাদি। তাহলে সেখানে প্রথমটাই তোমার সত্য মিথ্যা থাকবে, ট্রু আর ফলস, আরেকটা থাকবে ইনফরমেশন ট্রান্সফার। এই দুটি প্রশ্নে থাকবে 10 নম্বর, তাহলে হলো তোমার 30 নম্বর। এরপর ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এবং ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, এতে 5 করে 10 নম্বর, তোমার 40 নম্বর হলো। তারপর আসতেছে তোমার ম্যাচিং সেন্টেন্স, সেখানে আছে 5, এই হলো 45। তাহলে সিন এবং আনসিন তোমার চলে গেল। গ্রামারের জন্য প্রত্যেকটা আইটেমে 5 করে 5টি আইটেম দেওয়া থাকবে 25 নম্বর, আর রাইটিংয়ের জন্য থাকবে তোমার 30 মার্কস। রাইটিংয়ের যে 30 মার্কস রয়েছে সেটি হলো তোমার একটা ডায়ালগ রাইটিং, যার জন্য থাকবে 10, একটা ফর্মাল অথবা ইনফর্মাল মেইল ইমেল, এর জন্য থাকবে 10, আর এটা থাকবে প্যারাগ্রাফ রাইটিং, তার জন্য থাকবে 10। এই হলো টোটাল 30, এবং সব মিলিয়ে তোমার 100 নম্বর। এটা গেল তোমার পরীক্ষার প্রস্তুতি। নিশ্চয় আমাদের জীবনের মাকসাদ পরীক্ষা হতে পারে না, আমাদের জীবনের মাকসাদ হবে, লক্ষ্য হবে জ্ঞান অর্জন করা। আর ইংরেজি কমিউনিকেটিভ যে ইংলিশটি রয়েছে, এটা আমরা সকলে কেন শিখি, তোমরা কেন শিখো? যাতে আমরা একটা বিদেশি ভাষা সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারি। মাতৃভাষার বাইরের যে কোনো ভাষা শিখতে গেলে নির্দিষ্ট একটা ওয়ে অবলম্বন করতে হয়। আমাদের দেশের পাঠ্যক্রমের মধ্যে এনসিটিভি যে কোর্স ডিজাইন করেছেন সেটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ। কমিউনিকেটিভ মানে হচ্ছে যোগাযোগমূলক, যেখানে বিদেশি ভাষার অধ্যয়ন করে তুমি সেই ভাষার ভিতরকার তোমার যে কনটেক্সটটা দেওয়া থাকবে তা তুমি পড়ে বুঝবে, তুমি সেটা বুঝে তার থেকে আগত প্রশ্নগুলো দিতে পারবে। তোমার সামনে কেউ যদি কথা বলে ইংরেজিতে, তুমি সেটা বুঝবে এবং তুমি তার সাথে কথা বলতে পারবে, ভাব বিনিময় করতে পারবে, সেটা লিখিত আকারে অথবা মৌখিক। এই যোগ্যতাটুকু অর্জন করার জন্য তোমাকে কি করতে হবে? নির্দিষ্ট কিছু ওয়ে মেনটেন করতে হবে, নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে। তো আমি বলি যে আমরা যেহেতু দুভাবে শিখি, একটা হচ্ছে পড়ে আর একটা শুনে, প্রধান দুটি মাধ্যম বলতে পারো, আর অন্যান্য মাধ্যম রয়েছে শেখার জন্য। তো প্রথম দুটি মাধ্যম হয়েছে তোমার পড়া এবং শোনা। যখন আমরা যথেষ্ট পরিমাণ পড়ি এবং যথেষ্ট পরিমাণ শুনি মনোযোগ দিয়ে, তখনই আমরা আসলে যোগ্যতা সম্পন্ন হতে পারি। তাহলে সবার আগে আসবে পাঠ। চলো তাহলে আমাদের আজকের পাঠেই যাওয়া যাক। আজকের পার্টটা আমি সিলেকশন করেছি তোমার ইউনিট 6 এবং লেসন 1-এর পার্ট বি থেকে, যেটাতে তোমাদের জন্য প্রশ্নপত্রের নির্দেশনা হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স 1 and 2। তাহলে আগে অনুচ্ছেদ পড়তে হবে, তারপর 1 এবং 2 প্রশ্নের উত্তর দিতে হবে। চলো আগে আমরা টেক্সটটা পড়ে নিই। Jara lives with her parents in London. They have come to Bangladesh to visit Jara's aunt and uncle. She is very close to her cousin Mita. Both the families
have visited many interesting places together in Bangladesh. It was a great fun. Then they decided that they would visit some places outside Bangladesh too. They decided to go to Thailand, but Mita's parents were too busy with their work, so they could not go. However, Mita was going with them. Mita, Jara, and her parents are at Hazrat Shah Jalan International Airport. They are waiting in the lounge. Mita is very excited. This is her first time to board a plane. They are flying by Bangladesh Biman. Mita is hoping to have a great time in Thailand. As they wait, the two cousins start planning what they would do once they reach Bangkok. Mita's uncle brings forms for all of them to fill in before going through the immigration. He gives one to Mita and says, "You have to give some information about yourself in the form. The immigration officer will check your passport and stamp it, and then you are ready to travel." Mita, Jara, and her parents start filling in the forms. এই যে আমি রিডিংটা পড়লাম, আমি আসলে এখানে দুটি মেসেজ তোমাদের জন্য দিয়েছি। একটা মেসেজ হচ্ছে তোমার সাবলীল পাঠ, অর্থাৎ তুমি যখন ইংরেজি টেক্সটটা সুন্দরভাবে পাঠ করতে পারবে, স্মুথলি পড়তে পারবে, তখন তোমার একটা যোগ্যতা এসে গেছে আমি মনে করি। তো স্মুথলি পাঠের জন্য তোমাকে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে বারবার করে পড়তে হবে। যতক্ষণ না পর্যন্ত কোনো বিরতিবিহীন তুমি পাঠটা শেখা অর্জন করবে, ততক্ষণ তোমার এই প্রচেষ্টা প্রয়াস চলতে থাকবে। সুতরাং রিডিং ইমপ্রুভমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে রিডিংটা যখন আমরা পড়ি সাথে সাথে কিন্তু অনুধাবনের কাজটি চালিয়ে যেতে হবে। অর্থাৎ যখন আমরা শুধু টেক্সটটা শুনবো, শুধু ইংলিশ সাউন্ডগুলো শুনবো না, পাশাপাশি ইংরেজি শব্দের যে বাংলা অর্থাৎ আমার নিজের মাতৃভাষায় যে অর্থটা আছে, মর্মার্থটা আছে, সেটা অনুধাবন করার চেষ্টা করতে হবে। তাহলে এক কানে আমি শুনবো আর এক কানে আমি অর্থ বোঝার চেষ্টা করব। আমি যেন তোমাদেরকে সবসময় বলি যে আমাদের কান থাকতে হবে দুটি। দুটি কি নেই? অবশ্যই রয়েছে দুটি। আমাদের দুটি কান রয়েছে, কিন্তু এই দুটি কানের বাইরেও আমাদের আরও একটি কান থাকতো, সেটা হচ্ছে হৃদয়ের কান। আমরা যেটাকে মনোযোগ দিয়ে শোনো। শুধু শুনলেই হবে না, আওয়াজগুলি শুধু শুনলে হবে না, সাথে সাথে তার অর্থগুলি মর্মার্থটা অনুধাবন করতে হবে। তাহলে কিভাবে সে মর্মার্থ অনুধাবন করা যায় তার জন্য একটি তোমার সামনে বাধা আছে, আর সেটি কি? যেহেতু ইংরেজি ভাষায় লেখা, এখানকার সব শব্দের অর্থ হয়তো তুমি জানো না, কিভাবে ট্রান্সলেট করতে হয় তুমি হয়তো সেটা জানো না, কিন্তু তোমাকে সেটা আগেই করতে হবে। তোমাকে ট্রান্সলেট করতে হবে এবং শব্দের অর্থটাও তোমাকে তুলে আনতে হবে। তাহলে কিভাবে সেটা হবে আমি একটু তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। তো এই যে শব্দার্থটা তুমি করবে, সেজন্য তোমার একটা কাজ করতে হবে, সেটা হলো তুমি প্রথমে পড়বে, পড়ার সময় তুমি টেক্সটটা পড়ে পড়ে বোঝার চেষ্টা করবে যে আসলে ইংলিশগুলোতে বোঝা যাচ্ছে কি না। দেখা যাবে সেখানে কিছু শব্দ আছে যেগুলি তোমার কাছে অপরিচিত, আননোন, আনসিন, তাহলে সেগুলোর একটা লিস্টই হবে। ইভেন তোমার জানা শব্দগুলির এরকম একটা তালিকা তুমি করতে পারো। আমি ঠিক এখানে 15টি শব্দ তালিকাবদ্ধ করে রয়েছে আগে থেকেই তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য, আমাদের সময় বাঁচানোর জন্য। তো এই যে শব্দগুলি রয়েছে আমি সেটা কিভাবে কি শিখবে সেটা একটু ধারণা দেবো। তবে তোমাকে জানা এবং অজানা দুই শব্দের তালিকাই করতে হবে। জানা শব্দগুলিকে আরও বেশি বেশি চর্চা করে আর একটু জানার মাত্রাটাকে বাড়াতে হবে, অজানা শব্দগুলিকে জেনে আমাদের অজানা বিষয়গুলোকে আর একটু ক্লিয়ার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসো প্রথমে আমরা শব্দার্থগুলো একটু দেখি, শব্দের অর্থগুলো কেমনে শিখবো আমরা। তারপর আসতেছে আমাদের দ্বিতীয় অংশে আলোচনা আসবো আমি। তাহলে কাজিন, কাজিন বলতে গেলে কি বোঝায়? কাজিন এটা একটা বলতে গেলে সামগ্রিক শব্দ, সার্বজনীন শব্দ বলা হয় ইংরেজিতে। ইংরেজরা কিন্তু আমাদের মতন মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই এরকম কোনো কিছু বোঝায় না। তারা একটি শব্দ দিয়ে মূলত সব ধরনের চাচাতো, মামাতো, ফুফাতো এই সমস্ত বোঝায় ফেলে। একটা সহজ ব্যাপার বলতে গেলে, একটা কমন ওয়ার্ড, চাচাতো ভাই, বোন সবাই বোঝাবে, চাচাতো, মামাতো ভাই, বোন সামষ্টিকভাবে সেটা একটা দিয়ে বোঝাবে, চাচাতো ভাই বোন বোঝাবে। প্যারেন্টস মাতা পিতা, মাতা পিতা। তারপর ভিজিট ভ্রমণ করা বা পরিদর্শন করা বা বেড়ানো। ক্লোজ, ক্লোজ মানে হচ্ছে ঘনিষ্ঠ, নিকটবর্তী।
লিভস বাস করে। লিভ মানে বাস করা, লিভস মানে বাস করে। সাধারণত যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন বাস তেজ বই যুক্ত হয়। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এর আগে একটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে, তাহলে লিভস তো বাস করে। এটা কিন্তু আবিধানিক শব্দ নয়, এটা হচ্ছে ব্যবহারিক শব্দ, এটা সেন্টেন্সে ব্যবহার হলে বলা হবে। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং মানে আনন্দময়, আনন্দময়, মজার, আকর্ষণীয় তৈরি। ফান, ফান মানে হচ্ছে মজা, ফান মানে হচ্ছে মজা, মজা করা, ফান মজা। ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিল, নিয়েছিল। বিজি, ব্যস্ত। এক্সাইটেড, উত্তেজিত। বোল্ড, আরোহণ করলো, চড়ল। রিচ, পৌঁছা। ইমিগ্রেশন, অভিবাসন, অভিবাসন। ইনফরমেশন, তথ্য। চেক, যাচাই বা পরীক্ষা করা। এবার আসি শব্দগুলো আমরা পার্টস অফ স্পিচটা একটু ধরার চেষ্টা করি। তাহলে শুধু শব্দের অর্থ জানলাম হবে না, এই শব্দগুলি সমর্থক শব্দ। কাছে, কাজিন, এটা নাউন। প্যারেন্টস, মাতা পিতা, এটাও নাউন। ভিজিট, ভ্রমণ করা, এটা ভার্ব। ক্লোজ, ঘনিষ্ঠ, নিকটবর্তী, এটা অ্যাডজেক্টিভ। লিভস, বাস করে, এটি ভার্ব। ইন্টারেস্টিং, আনন্দ, মজার, এটা অ্যাডজেক্টিভ। ফান, মজা, এটি নাউন। ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিল, এটা অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব। বিজি, ব্যস্ত, এটা অ্যাডজেক্টিভ। এক্সাইটেড, উত্তেজিত, অ্যাডজেক্টিভ। বোর্ড, আরোহণ করলো, এটা ভার্ব। রিচ, পৌঁছা, এটা ভার্ব। ইনফরমেশন, তথ্য। অভিবাসন, ইমিগ্রেশন, অভিবাসন, এটা নাউন। ইনফরমেশন, তথ্য, এটা নাউন। চেক, যাচাই করা, পরীক্ষা করা, ভার্ব। তাহলে এখানে দুটি বিষয় তোমরা অবগত হলে, একটা হচ্ছে এই ইংরেজি শব্দগুলির আমাদের মাতৃভাষা বাংলায় তার অর্থ, এবং পাশে দিয়ে এটা কোন পার্টস অফ স্পিচ অন্তর্ভুক্ত সেটা তুমি জানলে। তাহলে তোমাকে এই বিষয়গুলো কি করতে হবে? অবহিত হতে হবে, অবগত হতে হবে। তোমার টেক্সট বই থেকে এইভাবে শব্দগুলির অর্থ এবং তার পার্টস অফ স্পিচ জানবে, এবং তুমি আরও দুটি ইনফরমেশন এর সাথে যোগ করতে পারো। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে সিনোনিম, আর একটা হচ্ছে ডেরিভেটিভস। আমি এগুলো আগের ক্লাসগুলোতে বলেছি, তোমরা অবশ্যই মনে রাখবে, মনে আছে তোমাদের, আশা করি জানো তোমরা, যে সিনোনিমটা লাগবে এবং ডেরিভেটিভসটা লাগবে। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। এই কাজিন শব্দের কোনো সমার্থক শব্দ রয়েছে কিনা ইংরেজিতে সেটা তোমাকে ব্যবহার করতে হবে। যেমন কাজিনস বলতে গেলে এখানে চাইল্ডস, কাজিন বলতে গেলে চাইল্ড অফ ওয়ান্স আঙ্কেল অর আন্ট, অর্থাৎ কোনো চাচা চাচির সন্তানকে এখানে কাজিন বলা হয়। তারপর যেমন ধরো ক্লোজ, ঘনিষ্ঠ, নিকটবর্তী। ইন্টিমেট, তাহলে ইন্টিমেট এটা সিনোনিম হতে পারে। ভিজিট, ভ্রমণ করা, আমরা ভিজিট মানে ভ্রমণ করা, পরিদর্শন করা, এটার জন্য আর কি শব্দ, গো অর কাম টু এনি প্লেস, কোনো জায়গায় যাওয়া অথবা আসা, সেটাকে ভিজিট বা পরিদর্শন বলা হয়। ঠিক এভাবে কিছু তোমার সিনোনিম বার করবে, এবং এই শব্দগুলো দিয়ে আরও অন্য কোনো শব্দ তৈরি হয় কিনা। অর্থাৎ তোমরা জানো যে একটা ইংরেজি শব্দ 4টি পদে রূপান্তরিত হতে পারে, পারস্পরিকভাবে একটার সাথে আরেকটা করেসপন্ড হতে পারে, চেঞ্জ হতে পারে, অর্থাৎ রূপ বদল করে তার অর্থ বদল হতে পারে। তো সেগুলো কি কি? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। একটি শব্দ যদি নাউন থাকে সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব এবং ভার্বও হতে পারে, সেটাকে ট্রান্সফর্ম করা যেতে পারে হয়তো
কখনো সাফিক্সের মাধ্যমে, কখনো প্রিফিক্সের মাধ্যমে, অথবা কখনো সাফিক্স এবং প্রিফিক্স উভয়টার মাধ্যমে। তাহলে এটা ইম্পর্টেন্ট একটা পার্ট ভোকাবুলারি শেখা। তো ভোকাবুলারিটা তুমি সাধারণ স্টুডেন্টের মতো, অর্থাৎ নর্মালি যেভাবে আমরা অ্যাপল অর্থ আপেল, বুক অর্থ বই, বল অর্থ বল, এইভাবে শব্দের অর্থ না শিখে একটু ন্যারেটিভলি এটা বিস্তারিতভাবে তোমরা একটু শিখবে, তাহলে তোমার মগজের জায়গাটুকু খোলতাই হবে, আর তুমি পরিষ্কারভাবে তোমার যে পার্টটা আছে, রিলেভেন্ট টেক্সট আছে, সেটা ভালো করে বুঝতে পারবে। ওকে, ধন্যবাদ। এবার আসো আমরা কিভাবে অনুবাদ করব সেদিকে একটু ট্রাই করে দেখি। যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন, যারা লিভস, যারা বাস করেন উইথ সঙ্গে, হার প্যারেন্টস ইন লন্ডন, তার পিতামাতার সঙ্গে লন্ডনে। দে হ্যাভ কাম, তারা এসেছে, টু বাংলাদেশ, বাংলাদেশে, টু ভিজিট, বেড়াতে, যারা আন্ট অ্যান্ড আঙ্কেল, যারা চাচা এবং চাচির বাড়িতে। শি ইজ ভেরি ক্লোজ, সে অত্যন্ত ঘনিষ্ঠ, টু হার কাজিন মিতা, তার চাচাতো বোন মিতার সঙ্গে। বোথ দ্য ফ্যামিলিজ, উভয় পরিবার, হ্যাভ ভিজিটেড, বেরিয়েছে, পরিদর্শন করেছে, ঘুরে বেরিয়েছে, মেনি ইন্টারেস্টিং প্লেসেস, অনেক মজার মজার জায়গা, টুগেদার, একত্রে, একসঙ্গে, ইন বাংলাদেশ, বাংলাদেশে। ইট ওয়াজ এ গ্রেট ফান, এটা ছিল খুবই মজার। দেন, তারপর, দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিল, দ্যাট যে, দে উড ভিজিট, তারা ভ্রমণ করবে, সাম প্লেসেস, কিছু স্থান, আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে, টু ও। দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিল, টু গো টু থাইল্যান্ড, থাইল্যান্ড যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। বাট কিন্তু মিতাস প্যারেন্টস, মিতার পিতামাতা, ওয়ার টু বিজি, অত্যন্ত ব্যস্ত ছিল, উইথ দেয়ার ওয়ার্ক, তাদের কাজে, সো তাই দে কুড নট গো, তারা যেতে পারেনি। হাওয়েভার, যা হোক, মিতা ওয়াজ গোয়িং উইথ দেম, মিতা তাদের সঙ্গে যাচ্ছিল। মিতা যারা অ্যান্ড হার প্যারেন্টস, মিতা যারা এবং তার পিতামাতা, আর অ্যাট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে এসেছে। দে আর ওয়েটিং, তারা অপেক্ষা করছে, ইন দ্য লাউঞ্জ, লাউঞ্জের মধ্যে। মিতা ইজ ভেরি এক্সাইটেড, মিতা অত্যন্ত উত্তেজিত। দিস ইজ হার ফার্স্ট টাইম, এটা তার প্রথমবার, টু বোর্ড এ প্লেন, একটি বিমানে চড়ার। দে আর ফ্লাইং, তারা ভ্রমণ করছে, বাই বাংলাদেশ বিমান, বাংলাদেশ বিমান দিয়ে। মিতা ইজ হোপিং, মিতা আশা করছে, টু হ্যাভ এ গ্রেট ফান, খুবই মজা হবে, ইন থাইল্যান্ড, থাইল্যান্ডে। অ্যাজ, যখন, দে ওয়েট, তারা অপেক্ষা করছে, দ্য টু কাজিনস, দুই চাচাতো বোন, স্টার্ট প্ল্যানিং, পরিকল্পনা শুরু করলো, হোয়াট দে উড ডু, তাদের কি করা উচিত বা কি করবে, ওয়ান্স, একবার, দে রিচ ব্যাংকক, ব্যাংককে পৌঁছার পর। মিতাস আঙ্কেল, মিতার চাচা, ব্রিংস, এনেছে, ফর্মস, ফর্মসমূহ, ফর অল অফ দেম, তাদের সকলের জন্য, টু ফিল, পূরণ করার জন্য, ইন বিফোর গোয়িং থ্রু দ্য ইমিগ্রেশন, অভিবাসন কক্ষের সামনে দিয়ে যাওয়ার পূর্বে। হি গিভস, তিনি দেন, ওয়ান, একটি, টু মিতা, অ্যান্ড সেইজ, তিনি মিতাকে একটি দেন এবং বলেন, ইউ হ্যাভ টু ফিল, ইউ হ্যাভ টু গিভ, তোমাকে দিতে হবে, সাম, কিছু ইনফরমেশন, তথ্য, অ্যাবাউট ইউরসেলফ, তোমার সম্পর্কে, ইন দ্য ফর্মে। দ্য ইমিগ্রেশন অফিসার, ইমিগ্রেশন কর্মকর্তা, উইল চেক, পরীক্ষা করবে, যাচাই করবে, ইউর পাসপোর্ট, তোমার পাসপোর্ট, অ্যান্ড স্টাম্প ইট, এবং এটার উপর স্টাম্প করে দিবেন। অ্যান্ড দেন, এবং তারপর, ইউ আর রেডি টু ট্রাভেল, তুমি ভ্রমণ করার জন্য প্রস্তুত। মিতা যারা অ্যান্ড হার প্যারেন্টস, মিতা যারা এবং তার পিতামাতা, স্টার্ট ফিলিং ইন দ্য ফর্মস, তাদের ফর্মগুলো পূরণ করতে শুরু করে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করলে যে আমি কিভাবে অনুবাদ করলাম, অর্থাৎ তুমি বাড়িতে এভাবে পড়বে। যদিও তোমার ক্লাসের মধ্যে স্যারেরা অনুবাদ করে দিতে বাধ্য নহেন, কারণ আমাদের কমিউনিকেটিভ ইংলিশ বইয়ের যে ডিজাইন আছে, সেখানে বাংলা দিয়ে তোমাকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে নাই, কারণ তোমাকে সেটা বুঝে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের যে ডিজাইনটা আছে সেটা ভালো করে অনুধাবন করার চেষ্টা করবে। ওখানে সেকশনগুলো ভাগ করা আছে, প্রতিটা সেকশনে কী কী আছে সেটা বোঝার চেষ্টা করবে। আজকের পাঠে আসলে আমি তোমাদেরকে যে দুটো জিনিস দেখালাম, সেটা হচ্ছে, একটা হচ্ছে দ্রুত পাঠ, কিভাবে তুমি সাবলীল পাঠ করবে, এটা তোমাকে দেখালাম। আরেকটা জিনিস দেখিয়েছি, সেটা হচ্ছে ভোকাবুলারি বিল্ডিং। আর তৃতীয়ত দেখালাম তুমি কিভাবে অনুবাদ করবে। অনুবাদের সময় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, তুমি যারা লিভস উইথ দেয়ার প্যারেন্টস ইন লন্ডন, যারা তার পিতা মাতার সঙ্গে লন্ডনে বাস করে, এভাবে অনুবাদ না করে, যারা লিভস, যারা বাস করেন, উইথ, সঙ্গে, হার প্যারেন্টস, তার পিতা মাতার, ইন লন্ডন, লন্ডনে, এভাবে যখন অনুবাদ করতে হবে, প্রতিটা শব্দের অর্থ, প্রতিটা পার্ট, ক্লজ তোমার কাছে কী হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তখন তুমি পুরো অনুচ্ছেদের বিষয়বস্তুটা খুব সহজে বুঝে ফেলবে। এটা বাড়িতে বারবার করে চর্চা করবে, ইনশাল্লাহ আশা করি তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে দুটি এই বিষয় নিয়েই আমি তোমাদের সাথে আজকে ক্লাসটা ক্লোজ করতে যাব। তোমরা অবশ্যই জানো যে এই অনুচ্ছেদের পর তোমাদের সামনে দুটি কোশ্চেন থাকবে। একটা হচ্ছে চুজ দ্য কারেক্ট আনসার টু ইচ কোশ্চেন ফ্রম দ্য অল্টারনেটিভ, give and write the corresponding number of the answers in your text in your answer script। অর্থাৎ তোমাকে কি করতে হবে, সঠিক উত্তরটি বাছাই করতে হবে এবং তার থেকে নির্দিষ্ট উত্তরটি তোমাকে লিখতে হবে। তাহলে 4টি অপশন দেওয়া থাকবে, সেখান থেকে একটি উত্তর বেছে নিবে। এখানে তোমার 7টি প্রশ্ন দেওয়া থাকবে, 7টির জন্য 7 নাম্বার। তারপর দ্বিতীয় প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে তোমার আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যাবাভ টেক্সট। উপরের যে টেক্সট আছে সেটা থেকে তুমি প্রশ্ন প্যাসেজ পড়ে এর নিচের প্রশ্নগুলির উত্তর দিবে। আমি তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য দুটি করে প্রশ্ন আলোচনা করব। তাহলে আমি এই অংশটুকু মুছে দিচ্ছি। প্রথমে আসো 1 নম্বর যে কোশ্চেন, চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দি অল্টারনেটিভস। অর্থাৎ তুমি কি সঠিক উত্তরটা বাছাই করতে হবে, বিকল্প উত্তরগুলো থেকে সঠিক উত্তরটি বাছাই করতে হবে। আমি এ নাম্বার একটি প্রশ্ন নিলাম, যেমন ধরো যারা and her parents live in খালি জায়গা দিবে। এখানে 4টি অপশন দেওয়া থাকবে। the USA, the UK, রাশিয়া, and বাংলাদেশ। এখান থেকে তুমি সঠিক উত্তর কোনটা বের করবে। তোমার বইয়ের মধ্যে কিন্তু যে 4টা প্রশ্ন লিখেছি, এটা তুমি প্যাসেজটা পড়লে নিশ্চয়ই বুঝতে পারবে যে উত্তর সঠিক কোনটা। তুমি পড়েছ যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন। এখানে কিন্তু কোনো জায়গায় লন্ডন লেখা নেই, তো তোমাকে একটু মাথা খাটিয়ে বার করতে হবে। যেমন ইউএসএ মানে যুক্তরাষ্ট্র, ইউকে মানে হচ্ছে যুক্তরাজ্য। তাহলে আমাদের যে লন্ডন সেটা আসলে কোথায় অবস্থিত? লন্ডনটা আসলে ইউকেতে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি? দ্য ইউকে। এখন তোমাকে কিন্তু এটা বুঝতে হবে, এটা হয়তো টেক্সটের মধ্যে মেসেজটা এভাবে দেওয়া নেই, কিন্তু লন্ডন যুক্তরাজ্যে নাকি যুক্তরাষ্ট্রে নাকি রাশিয়া নাকি আমাদের এই যারা বাংলাদেশে বাস করে, সেটা টেক্সটটা যখন তুমি ভালো করে পড়বে তখন সঠিক উত্তরটা তুমি বের করতে পারবে। আমি দ্বিতীয় কোশ্চেনটা লিখতেছি। মনে করো আমি আরেকটা প্রশ্ন দিলাম, they decided to visit খালি জায়গা দিলাম। এখানে আমি 4টি দেশের নাম লিখব। ইংল্যান্ড, ইউএসএ, তারপর নেপাল, থাইল্যান্ড। এখন তুমি অনুচ্ছেদ পড়েছো, তুমি অনুচ্ছেদ পড়ে দেখো আসলে তারা কোথায় ভ্রমণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। হ্যাঁ, উত্তরটি 4র্থ লাইনের মধ্যে রয়েছে, দে ডিসাইডেড টু গো টু থাইল্যান্ড। তাহলে আমাদের সঠিক উত্তর হবে থাইল্যান্ড। এর মানে হচ্ছে তুমি যেই প্রশ্নগুলো তোমার সামনে আসতেছে, যেটা দেয়া থাকবে, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমার টেক্সট বইতে আছে। তাহলে তোমার যদি টেক্সটটা ভালো করে পড়া থাকে তাহলে তুমি অবশ্যই প্রশ্নগুলির উত্তর দিতে হবে। তাহলে এখন তোমার প্রতি সাজেশন কি থাকলো, যে তুমি অবশ্যই ভালো করে প্রশ্নটি পড়বে।
নাকি না? প্রশ্ন তো অবশ্যই পড়বে, কিন্তু তার আগে তোমাকে অনুচ্ছেদ ভালো করে পড়ে বুঝে নিতে হবে। ওকে, তাহলে এবার আমি দুই নং যে প্রশ্ন রয়েছে তার ধারণা দেওয়ার চেষ্টা করি। আমি এটা মুছে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 2, এখানে আনসার দ্য ফলোইং কোশ্চেন থাকবে। এটা সিস্টেমটা এরকম হবে প্রশ্নের, আনসার দ্য ফলোইং questions. Answer the following questions from a reading. Above text. Answer the following questions from a reading of the above text. above text, ঠিক আছে? তাহলে অনুচ্ছেদেরটা পড়ে তুমি এই উত্তরগুলো দিবি। আমি এ নাম্বার প্রশ্ন দিচ্ছি তোমাদেরকে। Why has Jaras family come to Bangladesh? Why has Jaras family come to বাংলাদেশ? অ্যান্সারটা তুমি এখানে লিখবে। তো মনে রাখবে তোমরা, প্রত্যেকটা প্রশ্নেরই দুটি অংশ রয়েছে। প্রতিটা প্রশ্নের দুটি অংশ থাকে। একটি অংশের মধ্যে তোমার আমরা যেটা বলি স্টার্টিং পার্ট, আর একটা হচ্ছে এন্ডিং পার্ট। তাহলে তুমি স্টার্টিং পার্টটা প্রশ্ন থেকে নিয়ে নিতে পারো। কিভাবে নিবে? আমরা চিন্তা করবো প্রথমে আমার সাবজেক্ট কি হতে পারে। তোমার সাবজেক্ট হতে পারে জারাস ফ্যামিলি। আমি এটা এখানে দেখে ফেলবো, জারাস ফ্যামিলি। আর জারাস ফ্যামিলি এখানে বসার পর আমার স্বাভাবিকভাবে ভার্বের প্রেজেন্ট করবে, তাহলে হ্যাজ এবং কাম এটা আমি নিয়ে নেব। জারাস ফ্যামিলি হ্যাজ কাম কোথায়? টু বাংলাদেশ। এবার আসো হয় প্রশ্নের উত্তরটা। যখন কোনো জায়গায় হয় থাকবে তখন এখানে বিকজ, টু অথবা ফর দিয়ে বাক্যের বাকি অংশটুকু শেষ করতে হয়। এখানে আমরা এখান থেকে টু নিব। জারাস ফ্যামিলি হ্যাজ কাম টু বাংলাদেশ টু ভিজিট জারাস uncle and aunt. Jaras family has come to Bangladesh to visit Jaras family. এরকম হতে পারে Jaras aunt and uncle, Jaras aunt and uncle। তাহলে Jaras family has come to Bangladesh to visit Jaras uncle and aunt। এবারে এটাকে আমি যদি বিকজ দিয়ে দিই, বিকজ দিয়ে দিলে সেখানে বিকজের পর তোমাকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। আমি বিকজ দিয়ে কেমনে হবে সেটা একটু দেখাই। জারাস ফ্যামিলি হ্যাজ কাম টু বাংলাদেশ বিকজ দে ওয়ান্ট টু ভিজিট জারাস আন্ট অ্যান্ড আঙ্কেল। আর যদি ফর দিয়ে দাও তাহলে কেমন হবে? ফর দিয়ে দিলে ফর ভিজিটিং জারাস আন্ট অ্যান্ড আঙ্কেল। তাহলে এখন কোনো প্রশ্ন যদি হয় থাকে, এই হয়টা তুমি তিনভাবে ব্যবহার করতে। হয়ের জন্য উত্তর তোমার দ্বিতীয় ক্লজটিতে তোমার দুই রকম হতে পারে, তিন রকম হতে পারে, সরি।
যেমন হয় মানে কেন, কেন উত্তরটা দিতে গেলে আমরা বিকজ দিয়ে দিতে পারি, দ্বিতীয় ক্লাসে টু দিতে পারি, দ্বিতীয় ক্লাসে ফর দিয়েও শুরু করতে পারি। যদি আমি টু ব্যবহার করি তাহলে টুটা যদি টু ফর যদি বারবার বেস ফর্ম বসে তাহলে আমি ব্যবহার করেছি জারাস ফ্যামিলি হ্যাজ কাম টু বাংলাদেশ টু ভিজিট জারাস আঙ্কেল এন্ড আন্টি। ওকে, আর যদি বিকজ ব্যবহার করি, বিকজ একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, মানে তার মানে হচ্ছে এটা যখন কোনো বাক্যে ব্যবহার হবে তখন সেটা এটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। সাবঅর্ডিনেট ক্লজ হলে তার একটি সাবজেক্ট লাগবে, একটি ফিনিট ভার্ব লাগবে। তাহলে আমি কি করলাম, জারাস ফ্যামিলি হ্যাজ কাম টু বাংলাদেশ বিকজ দে ওয়ান্ট টু ভিজিট জারাস আন্ট এন্ড আঙ্কেল। ওকে, আর যদি আমি ফর ব্যবহার করি, ফর একটা প্রিপোজিশন, ফরের পর যদি ভার্ব আসে, তোমরা অবশ্যই জানো ফরটা সিম্পল সেন্টেন্সে ব্যবহার করতে হয়। তাহলে যদি আমি দ্বিতীয় ক্লজে হোয়ার জন্য ফর ব্যবহার করি তাহলে ফরের পরে ভার্বের আইন দিয়ে দিব আমি, তাহলে ফর ভিজিটিং জারাস আন্ট এন্ড আঙ্কেল। তুমি যে কোনো একটা ওয়েতে অ্যান্সারটা শেষ করতে পারো, কিন্তু তবে অবশ্যই তোমাকে হোয়ার জবাবটা বের করে আনতে হবে। আর অবশ্যই এটা তোমাকে মুখস্থ করে লিখতে হচ্ছে না, তুমি অ্যান্সারটা তোমার টেক্সট বইয়ের মধ্যে আছে, সেটাকে জাস্ট একটু রিইউজ করতে হবে, পুনর্ব্যবহার করতে হবে। কিন্তু উত্তরের ডিজাইনটা প্রশ্নের মধ্যে আছে, তুমি সেখান থেকে চয়েস করে নিবা। আমি এটা মুছে দিয়ে আরেকটি প্রশ্ন উত্তর আমরা জানার চেষ্টা করি। আরেকটি প্রশ্ন হচ্ছে হোয়ার ডাজ জারাস আঙ্কেল লিভ? হোয়ার ডাজ জারাস আঙ্কেল লিভ, এই অ্যান্সারটা তুমি কিভাবে দিবে? হোয়ার মানে হচ্ছে কোথায়, হোয়ার অর্থ কি কোথায়। তাহলে আমরা এখানে লিখবো জারাস আঙ্কেল, এটা আমার সাবজেক্ট, এটা হচ্ছে 1 নম্বর, আমি এটা আগে লিখে ফেলবো জারাস আঙ্কেল। যেহেতু এখানে ডাজ আছে তার মানে মেইন ভার্বের সাথে এস যুক্ত হবে। জারাস আঙ্কেল লিভস কোথায়? ইন। জারাস আঙ্কেল কোথায় বাস করে? আমরা অনুচ্ছেদে দেখেছি। দে হ্যাভ কাম টু বাংলাদেশ টু ভিজিট জারাস আন্ট এন্ড আঙ্কেল। সরাসরি কিন্তু উত্তরটা এভাবে নেই, যেহেতু যারা লন্ডনে থাকে এবং তারা বাংলাদেশে এসেছে বেড়ানোর জন্য, তার মানে হচ্ছে জারার আঙ্কেল বাংলাদেশে বাস করেন। জারাস আঙ্কেল লিভস ইন বাংলাদেশ। ওকে, তাহলে দেখো ইন বাংলাদেশ, এটা হচ্ছে অনলি তোমার হোয়ারের উত্তর, আর বাকি প্রশ্নে কিন্তু সিংহভাগ কিন্তু দুঃখিত, সিংহভাগ উত্তর কিন্তু প্রশ্নে রয়েছে। এইভাবে আমরা প্রশ্নকে একটু কি করে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু উত্তরটা তৈরি করে ফেলতে পারি। ভালো করে খেয়াল করবে, এখানে আমি 8, 7, 15 নম্বরের সলিউশনটা কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করলাম। আমি যদিও দুটি প্রশ্ন আলোচনা করেছি, তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য জাস্ট আমি 2টি প্রশ্ন আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকে তোমাদের অনুচ্ছেদ ভালো করে অনুধাবনের পর, পড়ার পর, এটা শব্দ অর্থ শেখার পর, অনুচ্ছেদের অর্থ বোঝার পর কোশ্চেনগুলো রেগুলার প্র্যাকটিস করবে। তুমি প্রতিদিন যদি নিয়ম করে একটি অনুচ্ছেদ এভাবে পড়ো এবং তার অনুসারে প্র্যাকটিস করো, তাহলে তোমার যে ভীতিটা আছে চলে যাবে, তোমার ভিতর একটা স্বতঃস্ফূর্ত ভাব চলে আসবে, তুমি রিডিংটা তোমার ভালো হবে, তোমার অনুধাবনের মাত্রা বাড়বে। অবশ্যই তুমি মনে রাখবে ইংলিশ ফার্স্ট পার্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট, যেটা ইংরেজি শেখার ক্ষেত্রে প্রভূত ভূমিকা পালন করে। তো আশা করি তোমরা আমার আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আবার দেখা হবে এইটার বাকি অংশটা, অর্থাৎ আমরা আনসিন অংশ নিয়ে এবং যে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ উইদাউট ক্লোজগুলো রয়েছে সেটা নিয়ে আমি দ্বিতীয় ক্লাসে তোমাদের সাথে আবার আলোচনা করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, আর আমার জন্য দোয়া করবে যেন আমি আবারও আগামী ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।